প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি খুব ভালো আছো। ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজ আমি যারা এইচএসসি 2020 ক্যান্ডিডেট আছো তাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গাইডলাইন নিয়ে এসেছি এবং গত দিনের ক্লাসে আমি ইংরেজি প্রথম পত্রের একটা গাইডলাইন দিয়েছিলাম এবং ওই গাইডলাইনটা যদি ভালো করে ফলো করো তাহলে পরীক্ষায় তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে বলে আশা করি। ঠিক তেমনিভাবে আজকের ক্লাসটা সম্পূর্ণ ইংরেজি দ্বিতীয় পত্রের উপর, অর্থাৎ দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা বেশি বেশি করে ফলো করবে বা পড়বে সেইগুলোর উপর আমি ক্লাস নিব। আশা করছি আজকের ক্লাসটাও যদি ভালো করে দেখো এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালো করে পড়ো তাহলে পরীক্ষা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। তো ক্লাসের শুরুতেই আমি গত দিনের মতো মার্ক ডিস্ট্রিবিউশন দেখাবো, অর্থাৎ এনসিটিবি কর্তৃক যেই তোমাদের বোর্ড কোশ্চেনটা যেভাবে আসবে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা দেখাবো এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাইডলাইনের শুরুতেই এনসিটিবি কর্তৃক যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে, অর্থাৎ 100 মার্কের তোমাদের দ্বিতীয় পত্রে যে পরীক্ষাটা হবে সে সম্পর্কে একটু বলে নিই। তোমাদের এই কোশ্চেনটার দুইটা পার্ট থাকবে, গ্রামার পার্ট 60 মার্কস, আরেকটা অংশ হচ্ছে কম্পোজিশন পার্ট 40 মার্কস। গ্রামার পার্টে 12টি গ্রামার আসবে এবং 12টির উত্তর দিতে হবে। প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেমের জন্য মার্কস বরাদ্দ হচ্ছে 5। চলো তাহলে প্রত্যেকটা গ্রামারের টপিক সম্পর্কে একটু একটু পরিচিত হয়ে নিই। গ্রামারের ফার্স্ট যে আইটেমটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে আর্টিকেল, মার্ক 5। এখানে 0.5 মানে হচ্ছে যে 10টি কোশ্চেন থাকবে, আর্টিকেলে 10টি উত্তর দিতে হবে, সেক্ষেত্রে হাফ করে মার্কস হচ্ছে 5। এ তো জানোই। আরেকটা বিষয় হচ্ছে যে আর্টিকেল সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলি, সেটা এভাবে বলা যায় যে আর্টিকেল বলতে মূলত এন দিয়ে এবং ক্রস, অর্থাৎ ওমিশন অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল হচ্ছে না, এটাই তো এইভাবেই তো আমরা উত্তর লিখি। কিন্তু আর্টিকেল বলতে আমরা কি বুঝি? যেমন ভয়েল কনসোনেন্টের ব্যবহার, তাই তো? যেমন কনসোনেন্ট থাকলে এ হয় আর ভয়েল থাকলে ইউ হয়, আর ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে কী হয়? অ্যান না বসে এ বসে। এছাড়া আর্টিকেলে আরেকটা বিষয় খেয়াল রাখবে, প্রোনাউন্সিয়েশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর্টিকেলে কিন্তু প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণটা খুব কাজে লাগে। যেমন ধরো বি এ এম এ এই ধরনের যে সংক্ষিপ্ত ওয়ার্ডগুলো থাকে সেই সকল উত্তরের ক্ষেত্রে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা খুব দরকার পড়ে। আচ্ছা, এরপর নাম্বার 2তে আসো। নাম্বার 2 হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের জন্য আবারও সেই আর্টিকেলের মতোই 5 মার্কস বরাদ্দ। আর প্রিপোজিশনের কথা নতুন করে কি বলবো, আমি সাম্প্রতিক সময় প্রিপোজিশনের উপর একটা ক্লাস নিয়েছি। প্রিপোজিশনে মাত্র 8-10টা রুল পড়তে হয়, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা পড়তে হয় সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি আমার সেই ক্লাসে বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো উল্লেখ করেছি। তুমি আমার পূর্ববর্তী ক্লাসটা একটু দেখে নিও, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্টটা পড়তে বা ওইভাবে প্রস্তুতি নিতে তোমার সুবিধা হবে। নাম্বার 3 নিয়ে আসলে কি বলবো, যে সবচেয়ে সহজ টপিক, অন্তত শিক্ষার্থীদের মতে, যে আর্টিকেলের পরে যে সহজ টপিকটা আছে সেটা হচ্ছে নাম্বার 3, স্পেশাল ওয়ার্ডস, 5 মার্কস। অর্থাৎ এখানেও 10টা উত্তর, 0.5 করে। এখানে বেশ কিছু স্পেশাল ওয়ার্ডস, বিশেষ কিছু ওয়ার্ড থাকে, যেমন ওয়াজ ব্রন বা এই যে হ্যাজ টু, হ্যাড বেটার, লেট অ্যালোন, এই সকল শব্দের অর্থ জানলেই কিন্তু এই উত্তরটা করা যায় এবং আমাদের শিক্ষার্থীরা খুব সহজে এই 3 নম্বর উত্তরটা পারে। এজন্য এটা হচ্ছে যে তুমি চাইলে আরেকটা বিষয় খেয়াল রাখবে যে যে সকল প্রশ্ন উত্তরগুলো তুমি ভালো পারো গ্রামারের, সেই সকল উত্তরগুলো আগে দিতে পারো। সেক্ষেত্রে নাম্বার 3 দিয়ে তোমার উত্তর শুরু হতে পারে বা আর্টিকেল দিয়ে শুরু হতে পারে, তারপর নাম্বার 3, তারপর প্রিপোজিশন, যেটা ভালো পারো। নাম্বার 4, সেন্টেন্স কমপ্লিটিং। এর জন্য বেশ কিছু রুল তোমাকে জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বোর্ডগুলো, অর্থাৎ সাম্প্রতিক সময়ে যে বোর্ডগুলো তোমরা রেখে আসছো বা টেস্ট পেপারে আছে, যেমন 2019, 18, 17, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এবং কমপ্লিটিং সেন্টেন্সের কি, একটা সেন্টেন্সের অর্ধেক অংশ থাকে, অর্ধেক থাকে না। সেক্ষেত্রে ডান পাশের বাকি অংশ নাও থাকতে পারে, অনেক সময় দেখা যায় যে প্রথম অংশ থাকে না, সেরকম হতে পারে।
কিছু প্রবাদ বাক্য পড়ে নিও, বেশি না, 10-15টা প্রবাদ বাক্য পড়লে কম্পিটিং সেন্টেন্সের জন্য যথেষ্ট। দুই একটা প্রবাদ বাক্য আসে বিভিন্ন বোর্ডে দেখা গিয়েছে। এরপরে কোশ্চেনটা রাইট ফর্ম ভার্বস, পুরোপুরি একেবারে রুলস বেস, ভালো করে পড়তে হবে। রাইট ফর্ম ভার্বসটা কিন্তু গ্রামারের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর স্টুডেন্টরা একটু বেগ পেতে হয় এই টপিকটাকে ডেভেলপ করার জন্য। প্র্যাকটিস, বেশি বেশি করে প্র্যাকটিস করার একেবারেই বিকল্প নাই। এরপরের টপিকটা দেখো, চেঞ্জিং সেন্টেন্সেস অর্থাৎ ট্রান্সফরমেশন যেটাকে আমরা বলি। এর মূলত তিনটে অংশ, ভয়েস, সেন্টেন্স টাইপ, মানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর একটা হচ্ছে ডিগ্রি। একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এছাড়া ট্রান্সফরমেশন ডেভেলপ করা আসলে বিকল্প কোনো ওয়ে নাই। ন্যারেশনটা প্যাসেজ ন্যারেশন আকারে আসে তো জানো, আর ন্যারেশনটাও একটু ন্যারেশনও রুলস বেস, এবং ন্যারেশন টু ওই একই কথা, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। গ্রামারে আসলে প্র্যাকটিসের বিকল্প নাই, যত প্র্যাকটিস করবে ততই তুমি পারফেকশনের দিকে চলে যাবে। প্রোনাউন রেফারেন্স অথবা প্রোনাউন এগ্রিমেন্ট, আমি সাম্প্রতিক সময়ে প্রোনাউন রেফারেন্সের উপর দুটো ক্লাস নিয়েছি, ক্লাসগুলো একটু ব্যাক করে দেখে নিবে। আশা করছি ওই দুটো ক্লাসই যথেষ্ট প্রোনাউন রেফারেন্সে ডেভেলপ করার জন্য। এরপর ইউজ অফ মডিফায়ার্স, একটু শিক্ষার্থীরা মডিফায়ার্সের মানে ডেভেলপ করার জন্য একটু বেগ পেতে হয়। বেশ কিছু রুলস এখানে, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, অর্থাৎ এগুলো করতে গেলে একটু রুলসগুলো খেয়াল রাখতে হয়, আবার বেশি বেশি করে প্র্যাকটিসও করতে হয়। ইউজ অফ সেন্টেন্স কানেক্টার্স, সেন্টেন্স কানেক্টার্সের একটা সহজ পদ্ধতি আছে, অর্থাৎ কিছু কানেক্টিং ওয়ার্ডস, বেশ কিছু ওয়ার্ডসের লিস্ট একেবারে নেহাত কম হবে না, 1-150 হবে। সেই ওয়ার্ডসগুলো ভালো করে পড়লে কিন্তু, বা ওয়ার্ডসের অর্থগুলো মনে রাখলে, সেক্ষেত্রে তুমি কানেক্টার্স, সেন্টেন্স কানেক্টার্স করতে তোমার জন্য অনেকটা সহজ হবে। ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিমের আসলে যদি এক কথায় বলো যে কীভাবে করবো, সেক্ষেত্রে আমি বলবো যে মুখস্থ ছাড়া আসলে সিনোনিম অ্যান্টোনিম ডেভেলপ করার খুব একটা ওয়ে নাই। সেক্ষেত্রে ভালো একটা বইয়ের থেকে তুমি এ থেকে জেড সিলেকশন করে বা কোনো শিক্ষকের সাহায্য নিয়ে একটু সিলেক্ট করে পড়ে নিতে পারো। এছাড়া বোর্ডগুলো সলিউশন যদি করো, অর্থাৎ বোর্ডগুলো যদি সলভ করো, সেক্ষেত্রেও অনেকটা কমন পড়ার সম্ভাবনা থেকে যায়। আর লাস্ট অফ অল পাঞ্চুয়েশন নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নেই, পাঞ্চুয়েশনটা একেবারে সহজ টপিক, এটা তোমরা পারবে, অতএব পাঞ্চুয়েশন নিয়ে আর বিশেষ কিছু বললাম না। এই ছিল আমাদের 12টি গ্রামাটিক্যাল টপিক। সংক্ষেপে একটু টপিকগুলো আমি পরিচয় করে দিলাম। চলো যে কম্পোজিশন পার্টগুলো দেখে আসি। কম্পোজিশন পার্টে কোন কোন কম্পোজিশন, দ্যাট মিনস কোন কোন রিটেন পার্টগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। গাইডলাইনের শুরুতেই দেখো ফর্মাল লেটার। ফর্মাল লেটার বিষয়টা জানো তো? হ্যাঁ, অ্যাপ্লিকেশন। আমরা প্রথম পত্রের জন্য ইনফর্মাল লেটার পড়েছিলাম, যেগুলোকে লেটার বলা হয়, আর এখানে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন বোঝায়। আর এই অ্যাপ্লিকেশনগুলো সাধারণত প্রতিষ্ঠানের প্রধান, অর্থাৎ টু দ্য হেডমাস্টার অথবা টু দ্য প্রিন্সিপালের কাছে হয়। তোমরা যদি কলেজের লেভেল, টু দ্য প্রিন্সিপাল হবে। নাম্বার 1 দেখো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, অর্থাৎ তোমার কলেজে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি নেই, বিশেষ করে সাউন্ড সিস্টেম বা অন্য অন্য যেই মাল্টিমিডিয়া সিস্টেমগুলো থাকে এগুলো নেই, সেগুলোর চাহিদা করে তুমি বা তোমরা প্রিন্সিপালের কাছে আবেদন করবে। অ্যান্ড নাম্বার 2 দেখো ডিভিডিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার, অবলিক দেওয়া ডিভিডিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা কম্পিউটার ক্লাব। এক্ষেত্রে এই ডিভিডিং ক্লাবের অভাব বা ল্যাঙ্গুয়েজ ক্লাবের অভাব বা কম্পিউটার ল্যাবের অভাব, এইটা চাহিদা করে প্রিন্সিপালের কাছে তোমরা অ্যাপ্লিকেশন করবে। অবলিক দেওয়ার মানে হচ্ছে যে এই তিনটা তো প্রায় একই ধরনের, একটা পড়লে কিন্তু তিনটা লেখা যায়। আচ্ছা, নাম্বার 3 দেখো স্টাডি ট্যুর। স্টাডি ট্যুরের শব্দের অর্থ হচ্ছে শিক্ষা সফর, এবং শিক্ষা সফরের জন্য কিন্তু আমাদের ন্যাশনাল কলেজ বিখ্যাত, কারণ পরপর বেশ কয়েকবার আমরা কক্সবাজারে যাওয়ার মতো দুঃসাহস করেছিলাম এবং সফলভাবে আমাদের শিক্ষা সফর শেষ করেছিলাম। এবং আরেকটা কথা না বললেই না, আমাদের এই বাড্ডা এলাকায় ন্যাশনাল কলেজ একমাত্র কলেজ যারা একেবারে পরপর বেশ কয়েক বছর কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার মতো সাহস করেছিল। আর এটা একেবারেই সম্ভব হতো না আমাদের কলেজের যে প্রাণপুরুষ, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল স্যার শহীদুল আলম স্যারের নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। স্যারকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম একটা কলেজে যদি একটা শিক্ষার্থী পড়তে পেরে আমার মনে হয় তার ধন্য হয়ে যাওয়া উচিত, যেমন এমন একজন স্যারের তত্ত্বাবধানে সে তার শিক্ষা জীবন অর্থাৎ কলেজ জীবনটা শেষ করতে পারছে। আচ্ছা, চলে আসো নেক্সট নাম্বার 4, রিলিফ ফর এফেক্টেড পিপল। এফেক্টেড বলতে হচ্ছে আক্রান্ত, অর্থাৎ
এখানে ফ্লাড এফেক্টেড অর্থাৎ বন্যা দুর্গত হতে পারে, অথবা স্টর্ম এফেক্টেড হতে পারে। সাম্প্রতিক সময়ে যে তোমার আইলা হলো, তাই না? সাম্প্রতিক সময়ে না, ঠিক আইলা বেশ কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে আইলা হয়েছিল। সাম্প্রতিক সময়ে আমফান হলো, এবং পরবর্তীতে একটা ঝড় আসবে, সেই ঝড়ের নাম হবে গতি। এই ঝড় আক্রান্ত অথবা বন্যা দুর্গত বা বন্যা আক্রান্ত ব্যক্তিদের সাহায্যের জন্য রিলিফ। আর পরেরটা দেখো, নাম্বার 5, ফর সাম এক্সট্রা ক্লাসেস। অর্থাৎ তুমি কোনো বিষয়, বিশেষ করে ধরো ইংরেজি বিষয়ে তোমার যেই ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো যথেষ্ট না বলে তোমার মনে হচ্ছে, অর্থাৎ তোমার কাছে মনে হচ্ছে যে আরও কিছু ক্লাস হলে আরও ভালো হতো। সেক্ষেত্রে তুমি কিছু ক্লাসে রিকোয়ার করে প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ প্রিন্সিপাল স্যারের কাছে আবেদন করলে যে আমাদের কিছু ইংরেজি বেশি বিশেষ ক্লাস করা দরকার। আমরা কিন্তু এই বিষয়ে আবার বলছি যে ন্যাশনাল কলেজের বিষয়ে এগিয়ে আছে, কারণ এক্সট্রা ক্লাস বরাবরই আমাদের কলেজের একটা প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার সবসময় এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করে রাখেন। অর্থাৎ প্রতিদিনই ছুটির পরে একটা দুইটা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এক্সট্রা ক্লাস থাকে। এরপর দেখো, ফর ক্যান্টিন অ্যান্ড কমন রুম। ধরো তোমার কলেজে ক্যান্টিন বা কমন রুম নেই, সেই ক্যান্টিন বা কমন রুমের চাহিদা করে একটা অ্যাপ্লিকেশন করলে। অ্যান্ড নাম্বার 7 দেখো, নট টু অ্যালো সেলফোন ইন দ্য ক্লাসরুম অর এক্সাম হল। অর্থাৎ ক্লাসরুমে অথবা এক্সাম হলে শিক্ষার্থীরা অথবা শিক্ষকগণ তারা হয়তো তাদের মোবাইল ফোন ব্যবহার করে, অথবা ক্লাস চলাকালীন সময় তাদের মোবাইল ফোন বেজে ওঠে। এটা একটা অস্বস্তিকর ব্যাপার এবং ক্লাসের পরিবেশ, শিক্ষার পরিবেশ নষ্ট করে। তো তুমি অ্যাপ্লিকেশন করবে কার কাছে? হ্যাঁ, প্রিন্সিপালের কাছে, যাতে ক্লাসরুমে অথবা পরীক্ষা হলে সেলফোন ব্যবহার করা না হয়, মোবাইল ফোন ব্যবহার করা না হয়। এমনিতেই মোবাইল ফোন কলেজে আনা শিক্ষার্থীদের জন্য একেবারে উচিত না। আর এই বিষয়ে আমরা কিন্তু খুব, অর্থাৎ ন্যাশনাল কলেজে আমরা আমাদের যে ডিসিপ্লিন খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আমরা শিক্ষার্থীদের মোটেই, ক্লাসরুমে তো দূরের কথা, আমরা শিক্ষা প্রতিষ্ঠানেই সেলফোন অ্যালাউ করি না। নাম্বার 8, চেঞ্জ অফ ইলেকটিভ সাবজেক্ট। তুমি তোমার চতুর্থ বিষয় পরিবর্তন করতে চাও। আর নাম্বার 9, স্টেজ এ ড্রামা। অর্থাৎ তুমি একটা নাটক করতে চাও, কলেজে অডিটোরিয়ামে একটা নাটক করলে, সেই নাটক আয়োজনের জন্য প্রিন্সিপাল স্যারের কাছে থেকে অনুমতি প্রার্থনা করলে। নাম্বার 10, লাস্ট অফ অল, আমার গাইডলাইনের সর্বশেষ যেই ফর্মাল লেটারটা আছে সেটা হচ্ছে সিট ইন দ্য কলেজ হোস্টেল। অর্থাৎ তোমার কলেজ হোস্টেলে তুমি একটা সিট চেয়ে আবেদন করলে। আমাদের ন্যাশনাল কলেজের কিন্তু একটা সুবিশাল এবং খুব ভালো মানের একটা কলেজ হোস্টেল আছে। সেই হোস্টেলে যারা ন্যাশনাল কলেজে ভর্তি হয়েছে তারা চাইলে সেই হোস্টেলে থাকতে পারে, এবং খুব মানসম্মত হোস্টেল। তো এই ছিল ফর্মাল লেটার 10টি। এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, এগুলো কিন্তু সাজেশন হিসাবে নিবে না যে শুধু এগুলোই পড়ব, এগুলো এইভাবে নিবে যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই 10টা ফর্মাল লেটার বাদ দিব না। আরও যারা যা পড়েছ, যেটা প্রথম পত্রের ক্ষেত্রেও বলেছি, সেটা কিন্তু খেয়াল রাখবে যে বাকিগুলো ঠিকই পড়ব, কিন্তু এইগুলো বেশি ভালো করে পড়ব। তো চলো পরবর্তী দেখি যে কি কি গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে। হ্যাঁ, রিপোর্ট লেখার নিয়ম তো তোমরা জানো, এই বিষয়ে নতুন করে কিছু বলার নাই। আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ রিপোর্ট এবার 2020 যারা পরীক্ষার্থী আছো তাদের কোন কোন রিপোর্টগুলো বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। নাম্বার 1 দেখো, ফুড অ্যাডাল্টেশন, খাদ্যে বিষক্রিয়া। এটা আমাদের মানে একেবারে জীবনের অঙ্গাঙ্গী একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা সবাই কম বেশি ফুড অ্যাডাল্টেশন অর্থাৎ খাদ্যে বিষক্রিয়ার বিষয়ে জানি এবং বিষয়ে ভুগেও থাকি। নাম্বার 2, প্রাইস হাইক অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি। সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধিটা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সকল দ্রব্যেরই কম বেশি বাড়ছে, আস্তে আস্তে মূল্য বাড়ছে, তাই না? আর জেনারেল পিপলরা প্রাইস হাইকে সাফার করছে। নাম্বার 2, ইম্প্যাক্ট অফ ফেসবুক অর্থাৎ ফেসবুকের ব্যবহার। শিক্ষার্থীরা ফেসবুক অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা প্রয়োজনের থেকে অপ্রয়োজনেই বেশি বেশি সময় ব্যয় করছে ফেসবুকে, আর যেটা একটা প্রভাব পড়ছে তাদের বিশেষ করে শিক্ষা জীবনে বা শিক্ষায়, তারা সময় নষ্ট করছে। এটা একটা প্রভাব নিয়ে তুমি একটা রিপোর্ট লিখবে। নাম্বার 4 দেখো, রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ তুমি কোনো ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টের প্রত্যক্ষদর্শী,
তার বর্ণনা করে তুমি একটা রিপোর্ট লিখবে। ডেঙ্গু ফিভার, বর্তমানে তো ডেঙ্গুর একেবারে সিজন চলছে বলা যায়। ডেঙ্গু ফিভারটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এই ফাঁকে তুমি কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো বা ভাবতে পারো যে আচ্ছা, ডেঙ্গু ফিভার যদি এখন সিজন চলছে তাহলে করোনা কি সিজন চলছে না? হ্যাঁ, করোনা সিজন চলছে, কিন্তু আসলে কি যে করোনা আমাদের দেশে যখন প্রাদুর্ভাব ঘটেছে, অর্থাৎ মার্চের আম, মাঝামাঝি সময়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তো মার্চের 17 তারিখ থেকে বন্ধ হয়ে গেল, তাই না? সেই তার আগে কিন্তু তোমাদের কোশ্চেন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে করোনা আসার সম্ভাবনা এবার একটু কম বলা যায়। তবে হ্যাঁ, পড়ে নিতে পারো, পড়ে নিলে তো আর দোষের কিছু নেই। তোমরা পত্রিকা বা অনলাইনে করোনার সম্পর্কে বেশ কিছু জানতে পারবে। এবং আমি কিন্তু আমাদের প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আগে করোনা সম্পর্কে এবং আরেকটা হচ্ছে গতকাল ক্লাসে বলেছিলাম প্যারাগ্রাফ হিসাবে গুরুত্বপূর্ণ মুজিব ইয়ার, এই করোনা এবং মুজিব ইয়ার সম্পর্কে আমি লিখে দিয়েছিলাম। এই দুইটা প্যারাগ্রাফ পড়ে নিও, তাহলে তোমরা প্যারাগ্রাফ আকারও পারবে, রিপোর্ট আকার লিখতে পারবে। আর যদি কারো কাছে না থাকে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো, আমি তাদেরকে উত্তরগুলো দিয়ে দেব। ড্রাগ এডিকশন আমাদের একটা জাতীয় জীবনে একটা বড় সমস্যা, সেই ড্রাগ এডিকশন নিয়ে একটা রিপোর্ট হতে পারে। আর এখানে ফায়ার অ্যাক্সিডেন্ট কোশ্চেন এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে 7। ফায়ার অ্যাক্সিডেন্ট বলতে বোঝাচ্ছে অগ্নি দুর্ঘটনা, তাই তো? আর এই ফায়ার অ্যাক্সিডেন্ট বলতে মূলত গার্মেন্ট ফ্যাক্টরিতে ফায়ার আমাদের দেশে বেশি হয়। এটা নিয়েই সাধারণত বেশ কয়েকবার বোর্ডে এসছে, একটু পড়ে নিবে, এটা বেশ গুরুত্বপূর্ণ। এরপরে নাম্বার 8, কন্ডিশন অফ স্লাম ডুয়েলার্স, অর্থাৎ আমাদের যে স্লাম ডুয়েলার্স অর্থাৎ বস্তিবাসী আছে, বিশেষ করে শহর অঞ্চলে ব্যাপক বস্তি আছে, আমাদের ঢাকা শহরেও আছে, তাদের অবস্থা অর্থাৎ তাদের যে ক্রিটিক্যাল লাইফ, তাদের যে সংগ্রামী জীবন, কষ্টকর জীবন, সেই সম্পর্কে তোমাকে একটা রিপোর্ট লিখতে হচ্ছে। আর প্রাইজ গিভিং সেরিমনি অর্থাৎ পুরস্কার বিতরণী একটা অনুষ্ঠান, যেটা শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে হয় অথবা মাঠ থাকলে ক্যাম্পাসে হয় অথবা বাইরেও করে, অনেক কলেজ বাইরেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেটা নিয়ে একটা রিপোর্ট লিখবে। আর লাস্ট অফ অল ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ভিক্টোরি ডে অর্থাৎ স্বাধীনতা দিবস অথবা বিজয় দিবস সম্পর্কে, অর্থাৎ এই তোমার শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা দিবস অথবা বিজয় দিবস পালন করা হয়েছে। আমাদের ন্যাশনাল কলেজে কিন্তু প্রতি বছর জাঁকজমকের সাথে 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি অর্থাৎ জাতীয় সকল অনুষ্ঠান, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, সবগুলো পালন করা হয়। সেগুলো নিয়ে তুমি কিন্তু রিপোর্ট লিখতে পারো, তাই তো? অথবা তোমার প্রতিষ্ঠানে যেই জাতীয় অনুষ্ঠানগুলো হয়, বিশেষ করে এখানে যে কোশ্চেনটা যদি হয় ইন্ডিপেন্ডেন্স ডে হলে ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে হলে ভিক্টোরি ডে, সেটা নিয়ে তুমি রিপোর্ট লিখবে। তো এই ছিল 10টা গুরুত্বপূর্ণ রিপোর্ট, একটু ওয়ান অ্যাট এ গ্ল্যান্স দেখে নাও। আচ্ছা, রিপোর্টের পরে দেখি আমাদের পরবর্তী সেকশনে কি আছে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ রিপোর্টের পরে প্যারাগ্রাফ। প্রথম পত্রে অর্থাৎ ফার্স্ট পেপারের জন্য কিছু প্যারাগ্রাফ বলেছিলাম, আর ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের প্যারাগ্রাফের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে কি যে প্রথম পত্রের প্যারাগ্রাফগুলো প্রায় টেক্সচুয়াল হয়, আর দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফগুলো সাধারণত নন টেক্সচুয়াল হয়, অর্থাৎ বাইরে থেকে আনসিন হয়। যেমন নাম্বার 1 দেখো, ফেসবুক নিয়ে তো একটু আগে কথা বললাম রিপোর্টের ক্ষেত্রে। ফেসবুক প্যারাগ্রাফ, অর্থাৎ তুমি যদি ফেসবুকটা প্যারাগ্রাফ আকারে শিখে থাকো তাহলে এটাকে রিপোর্ট আকারে লেখা যাবে। একটু কৌশল অবলম্বন করতে হবে, স্ট্রাকচারের তো অবশ্যই একটু পরিবর্তন হবে। নাম্বার 2, ড্রাগ এডিকশন, সেম প্যারাগ্রাফে এবং রিপোর্টেও বলা হয়েছিল। আর নাম্বার 3 দেখো, ইউজেস অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার এবং অপব্যবহার, অর্থাৎ মোবাইল ফোনের ব্যবহার অপব্যবহার সম্পর্কে প্যারাগ্রাফটা লিখতে বলা হচ্ছে, অর্থাৎ তুমি তোমার প্যারাগ্রাফে দুইটা অংশে থাকবে। নাম্বার 4 দেখো, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ শিক্ষার্থী, তার সম্পর্কে, তার জীবন ধারণ, তার মোটামুটি কীভাবে সে তার স্টুডেন্ট লাইফটা চালিয়ে যাচ্ছে, সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ হবে। নাম্বার 5, ফুড অ্যাডাল্টেশন, অর্থাৎ খাদ্যে বিষক্রিয়া। ফুড অ্যাডাল্টেশনটা কিন্তু বেশ কয়েকবার বোর্ডে এসছে, আবারও যে আসবে না এমন বলা যায় না, কারণ এই ফুড অ্যাডাল্টেশন তো আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, তাই না? নাম্বার 6, রোড অ্যাক্সিডেন্ট, যেটা রিপোর্ট আকারেও আসতে পারে, প্যারাগ্রাফ আকারে আসতে পারে। সেলফ এমপ্লয়মেন্ট। অ্যান্ড নাম্বার 8 হচ্ছে বুক ফেয়ার। আমাদের দেশে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অর্থাৎ ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে একটা জাতীয় বাংলা একাডেমি প্রাঙ্গণে এক সুবিশাল মাসব্যাপী বই মেলার আয়োজন করা হয়। এখন অবশ্য বাংলা একাডেমির অপোজিটে
যে তোমার রমনা কালী মন্দির আছে, অর্থাৎ সরোয়ার্দী উদ্যানের যে মাঠ সেটাও ব্যবহার করা হয়। সেই বুক ফেয়ার নিয়ে তুমি তোমার ধরো তুমি নিজে বুক ফেয়ারে গিয়েছো, তোমার অভিজ্ঞতা বর্ণনা করে একটা প্যারাগ্রাফ লিখবে। ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন মানে কি বলো তো? বন উজাড় করা, অর্থাৎ বৃক্ষ নিধনের ফলে যে অবস্থাটা হয় সেই অবস্থাটা বলা হচ্ছে ডিফরেস্টেশন। এই জন্য আমাদের কী করতে হবে? ডিফরেস্টেশন দূর করার জন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আচ্ছা, নাম্বার 10 অ্যান্ড লাস্ট অফ অল প্যারাগ্রাফ সিলেকশনে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। জানো যে আমাদের স্যাটেলাইট, আমরা স্যাটেলাইটের জগতে প্রবেশ করেছি বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দিয়ে, এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি কিন্তু মুজিবিয়ার আনসিনের ক্ষেত্রে আসতে পারে, ইওর ফেভারিট পার্সোনালিটি সেটাও আসতে পারে। সেক্ষেত্রে তুমি তোমার ফেভারিট পার্সোনালিটি কোনো প্লেয়ার, কোনো পলিটিক্যাল ফিগার, দ্যাট মিনস আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাও লিখতে পারো। আচ্ছা, এই ছিল প্যারাগ্রাফ। গুরুত্বপূর্ণ ওটা দেখে নাও 10টা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ কী কী। প্যারাগ্রাফের পরে আমরা চলে যাব কম্পোজিশন নিয়ে একটু কথা বলবো। কম্পোজিশন দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ 10টা কম্পোজিশন নিয়ে এসছি এখানে। অনেকের সাজেশনে দেখবে যে তারা 25-30টা কম্পোজিশন দেয়। হ্যাঁ, আমি কিন্তু সাজেশন দিচ্ছি না, আমি আগে বলছি এটা একটা গাইডলাইন দিচ্ছি যে এই 10টা কম্পোজিশন একেবারে বেশি বেশি গুরুত্বপূর্ণ, একেবারে বাদ দেওয়া যাবে না। আর আগে যদি অবশ্যই আগে আরও কম্পোজিশন পড়েছো বা আমরা তো পড়িয়েছি বিভিন্ন টার্মিনাল পরীক্ষাগুলোতে, অবশ্যই সেগুলো রিভিশনে রাখবে। নাম্বার 1, ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে তোমাকে কম্পোজিশন লিখতে হচ্ছে। কম্পোজিশন কীভাবে লিখবে এটা তো জানোই, যে তুমি টাইটেল দিবে না, প্যারায় প্যারায়। কম্পোজিশনটা প্যারায় প্যারায় লেখা যায়, আবার একটানেও লেখা যায়, মানে হচ্ছে একেবারে কোনো উইদাউট প্যারা দিয়েও তুমি কম্পোজিশন লিখতে পারো। সেক্ষেত্রে কত বড় হয় সেটা একটা প্রশ্ন। কত বড় হয় সেক্ষেত্রে উত্তর কিন্তু আমি বলবো যে কত বড় তুমি লিখতে পারো। অর্থাৎ কম্পোজিশনের ওভাবে কোনো লিমিটেশন যদিও বলে এত ওয়ার্ড, তুমি যত বড় লিখতে পারো ততই ভালো। এই ধরো 5-6 পৃষ্ঠা লিখলে বেশি ভালো। যাই হোক, নাম্বার 2, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, অর্থাৎ হচ্ছে একজন শিক্ষার্থী বা শিক্ষার্থীরা এবং তাদের যে সামাজিক দায় দায়িত্ব বা কাজগুলো করায়। আমাদের শিক্ষার্থীদের আমরা দেখেছি যে দেশে বিভিন্ন দুর্যোগময় সময় তারা কিন্তু এগিয়ে এসছে। ফিমেল এডুকেশন, নারী শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, আসতেই পারে। আর আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, বেশ কয়েকবার বোর্ডে আসছে, অর্থাৎ বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট সমস্যা, তাই তো। রিভার্স অফ বাংলাদেশ, রিভার্স ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ এমনিতেই নদীমাতৃক দেশ, অর্থাৎ রিভার্স ইন বাংলাদেশ এটা না আসার সম্ভাবনা নেই বলে, মানে আসার সম্ভাবনা বেশি, এটা বলাই ভালো। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটাও বেশ কয়েকবার বোর্ডে আসছে, গুরুত্বপূর্ণ, অত্যাধিক গুরুত্বপূর্ণ, পড়ে নিবে। আর ইওর চাইল্ডহুড মেমোরিজ, অর্থাৎ তোমার শৈশব জীবনের যে স্মৃতি, প্রত্যেকের শৈশব জীবনে কিছু মধুর স্মৃতি থাকে, কিছু বেদনা বিধুর স্মৃতিও থাকে, সেই স্মৃতিগুলো নিয়েই তুমি স্মৃতিচারণ করবে তোমার এই কম্পোজিশনে, যদি এটা আসে পরীক্ষায়। প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম, দেশপ্রেম নিয়ে লিখবে। আর নাম্বার 9-এ আছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের ব্যবহার, ভালো দিক মন্দ দিক, অর্থাৎ ব্যবহার এবং অপব্যবহার দুইটা সম্পর্কে লিখতে হবে। আর নাম্বার 10, ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের দেশ তো প্রাকৃতিক সৌন্দর্যে কি একেবারে বিশ্বের মধ্যে সেরা, নাম্বার 1, তাই না? হ্যাঁ, সেই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লিখবে। এই ছিল নাম্বার 10 কম্পোজিশন। এবং কম্পোজিশনের মধ্যে দেখো যে 10টা তো বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ যদি তুমি বলো তাহলে অ্যাট এ গ্লেন্সে বলা যায়, যেমন স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, ইওর চাইল্ডহুড মেমোরিজ এবং ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই 10টা কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এই গাইডলাইনটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরও ভালো হবে। এগুলো বেশি বেশি করে পড়বে এবং বানানের ব্যাপারে খেয়াল রাখবে। বানানটা এরকম যে পরীক্ষার আগে তো আর সব বানান লেখা যায় না, সেক্ষেত্রে ধরো তোমার সিলেক্টেড প্যারাগ্রাফগুলো বা সিলেক্টেড রিপোর্টগুলোর কোন কোন বানানগুলো তোমার সমস্যা হতে পারে সেই বানানগুলো তুমি আলাদা করে লিখলে তাহলে হয়তো তোমার পরীক্ষায় বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। পরীক্ষা কিন্তু বানান ভুল হলে নাম্বার একেবারে কমে আসবে। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? গ্রামারগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে,
একেবারে টেস্ট পেপার থেকে সাম্প্রতিক বোর্ডগুলো প্র্যাকটিস করবে প্রথমে 2019, 2018, 2017। গ্রামারের ক্ষেত্রে কিন্তু এরকম না যে 2018 করবো 19টা আসবে না, গত বছর এসেছিলো, এরকম কোনো ব্যাপার নেই। গ্রামারগুলো আসলে যত যত প্র্যাকটিস করবে তত ভালো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে রিটেন পার্টগুলো বেশি বেশি করে বানান লিখে লিখে প্র্যাকটিস করো। সবগুলো লেখা সম্ভব না হলে যেটা তোমার কাছে বেশি কঠিন মনে হয় সেটা লিখতে পারো, এবং লিখে লিখে নিজে প্র্যাকটিস করে দেখতে পারো বাসায় যে তোমার হাতের লেখাটা কত দ্রুত হচ্ছে। কারণ টাইম মেনটেন করে লিখতে হবে, সকল প্রশ্ন উত্তর দিতে হবে, এটা তো ফার্স্ট অফ অল মাথায় রাখতেই হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। ইংরেজি প্রথম পত্র বা দ্বিতীয় পত্রে বিশেষ করে যারা তোমরা ক্যান্ডিডেট আছো 2020, কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে ইনবক্সে বা স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করবে। আমরা শিক্ষকরা, বিশেষ করে ন্যাশনাল কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য সব সময় দিনে রাতে 24 আওয়ার্স প্রস্তুত থাকি। এবং এই যে আমাদের প্রস্তুতি, এই উৎসাহ আমরা পেয়েছি আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় জনাব শহীদুল আলম স্যারের কাছ থেকে। স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে। পরের ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। ধন্যবাদ।